গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না। তারা খালি একটা জিনিস চায়। তারা বলে, দেখেন ভাই, আমার মাস শেষে বাজারটা আমিই করব। 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আমার জামা কাপড়, আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব। আপনি খালি আমাকে ডিস্টার্ব করেন না। যদি আমরা সুযোগ পাই সব জেলাতে ভালো মানের হসপিটাল আমরা করব। এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশে 24 পরবর্তী? দেখেন, প্রতিশ্রুতি খুব ভালো জিনিস, মানুষকে লোভ দেখানো হয় আর কি। এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে কিন্তু আমি বলতে পারবো না এই কারণে যে এক একটা পার্টির তো এক এক ধরনের ক্যারেক্টার। যেমন আমার মনে আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা 10 টাকা সের দরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি, নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল। কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না, তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না? কেউ বলে নাই। এটা দেখুন, তেমন বেশি হইচই কিন্তু হয় নাই। এগুলো হয় না কেন? যখন তারা এগুলো দেয় তখনই মানুষ নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে, বলার জন্য বলে এমনি বলে। আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে, তো তারা প্রায় সিরিয়াস থাকে না, বলে ও বলছে 20 টাকা দিবে, ঠিক আছে আমি 30 টাকা দেবো। যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা 30 কেন 300 বললে সমস্যাটা কি, বলে দিলাম। এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে। আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই। আমি খেলে আমার কথাটা বলি, আমি এটা বহুর জায়গায় বলি, সেটা এখনো বলি। আসলে না, এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না, তারা খালি একটা জিনিস চায়। তারা বলে, দেখেন ভাই, আমার মাস শেষে বাজারটা আমিই করব। আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না, আমার জামা কাপড়, আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব। আপনি খালি আমাকে ডিস্টার্ব করেন না, আর কিচ্ছু না। কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে। আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কারণ বাজার থেকে ধরেন, আমি ওখান থেকে আমি জিনিসপত্র কিনলাম, একটা সবজি আমি কিনলাম 80 টাকা কেজি, ঠিক আছে? এই সবজিটা যেখান থেকে আসছে, ধরেন বগুড়ার থেকে আসছে, এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন, তাহলে দাম হতে পারে 45 টাকা কেজি, বড় জোর 50 টাকা কেজি। তো এটা 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছে এই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে, তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে, রাস্তায় চাঁদা উঠাচ্ছে, এখানে এসে চাঁদা তুলতেছে। এই যে চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের। এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না। কেন করে না? কারণ চাঁদার ভাগটা ওনারাও পায়। আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল, উনি নাকি এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন নাকি 1.5 কোটি না 2 কোটি টাকা পাইতেন। তার মানে কি, উনি চাঁদার ভাগ পাইতেন 1.5 কোটি টাকা, ওনাকে দিত। দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি, ওটা নিজেরা ভাগাভাগি করে নিত। তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায়? কারওয়ান বাজারে, কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে, ওইখানে এই অবস্থা। সারা রাস্তায় কি হতো? তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার চাইলে পারে। আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আপনি করতেছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কোনো কিছু না করে করতেছেন। মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না, আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, যে কারণে আমাকে 40 টাকার জিনিস 80 টাকায় কিনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন এই কাজটা করেন না। জি, জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? শুনেন, এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে না, এটা সম্ভব। এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি তারা এটা মিন করে, যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই। সম্ভব, জামাতের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষে সম্ভব, যে কারোর পক্ষে সম্ভব। সমস্যাটা হলো কি, এরা তো যেটা বলে সেটা করে না, করে না। তো এই জায়গাটাতে আমাদের সন্দেহটা থেকে যায়। আমি আসবো আপনার কাছে, জনাব আতিকুর রহমান। আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মধ্যে কিছুদিন আগেও মনে হয় পলিসি সামিটে একটা প্রতিশ্রুতি ছিল, সেখানে 64 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, এই বিষয়টা উঠে আসে।
কিন্তু আমার প্রশ্নটা হলো যে মেডিকেল কলেজগুলো আছে, সরকারি মেডিকেল, সেখানে তো আসলে বিনামূল্যেই চিকিৎসা হয়। আপনারা আবার এই কি ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন? সেটা কি, আর যদি দেন 64 বছরের ঊর্ধ্বে ওদের দিবেন, আর 5 বছর নিচে শিশুদের মাঝখানে যারা আছেন তারা কি দোষ করেছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আপনি একটা ভালো বিষয় উপস্থাপন করেছেন। জামাত ইসলামের এই যে সামিটটা হলো, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তারা সেই পলিসিগুলো উপস্থাপন করেছেন। যদি আপনাকে বলি, এই পলিসি সামিটের প্রস্তুতি বহু আগ থেকে হয়েছে এবং প্রায় 30টি দেশ থেকে যারা জামাত ইসলামী একসময় করেছেন, ছাত্র শিবির করেছেন, এখনও করছেন এবং যারা বিভিন্ন জায়গায় খুব ভালো অবস্থানে আছেন, বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, গবেষক আছেন, এই সবাইকে নিয়ে এসে বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার দিকগুলোকে সামনে রেখে বাংলাদেশের বাস্তবতাকে আমরা বিবেচনায় নিয়ে মূলত এই পলিসিগুলো আমরা করেছি। দেখুন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরবস্থাটা কেন আমরা সবাই জানি। বাংলাদেশের যারা রাজনীতিবিদ, আমি তো আমার কথাও বলি, তারা কি করেন, অসুস্থ হলেই তারা দেশের বাইরে চলে যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, কিংবা আরও ভালো তারা চায়না চলে যান। যার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাত কিংবা মানুষের সেবার যে দিকটাকে উন্নত করা দরকার ছিল সেটা কেউ কিন্তু মনোযোগ দেননি। বা আমাদের স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ কিন্তু সেখানে অনেক কম বরাদ্দ, যেটা জামাত এবার বলেছে তারা জিডিপি তারা 7 থেকে 8% তারা সেখানে বরাদ্দ করবে। দেখুন, মানুষের অসহায়ত্ব দুই অবস্থা হয়, 1 থেকে 5, 0 থেকে 5 পর্যন্ত সে খুবই অসহায়, অন্য নির্ভরশীল থাকেন। আবার 64-এর পরে মানুষ আরও অসহায় হয়ে যান। এই সময়টা কিন্তু একটা শিশুর জন্য তার পরিবারের বিষয় আছে সেখানে গুরুত্বপূর্ণ, আবার একজন বৃদ্ধের জন্য কিন্তু তারও সেখানে যত্নের বিষয়গুলো আছে। কিন্তু বাংলাদেশে আমাদের যে সরকারি হসপিটালগুলো আছে, দেখুন একটা জেলাতে ধরুন আপনার 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস, সেখানে সিট মাত্র আছে 70 থেকে 80টা। বহু মানুষকে সেখানে হসপিটালে গিয়ে তাকে ফ্লোরে শুতে হয়, ব্যবস্থাপনা সেখানে থাকে না। আমাদের যা যতটুকু আছে, ডাক্তার বলেন, নার্স বলেন, কিংবা আমাদের এইগুলোর কিন্তু যে আন্তরিক সেবা দেওয়াটার কথা বাংলাদেশের মানুষকে, সেই সেবা কিন্তু সেখানে পাচ্ছে না। জামাত ইসলামের আমরা সকল মানুষকে আমরা সেবা দেব, বিশেষ করে যে 2 শ্রেণীর মানে সেবাটা বেশি প্রয়োজন, যিনি অন্যের উপরে নির্ভরশীল, যদি তার ব্যাপারে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, আশা করি মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে না, তারা সেবা ভালো পাবেন। এবং আমরা মনে করি যে এটা বর্তমান অত্যন্ত সরকারি মেডিকেল কলেজগুলোতে দিবেন, তাই তো? নাকি না, আলাদা কোনো মেডিকেল কলেজ আমরা করবেন? জামাত ইসলামী বলে যদি আমরা সুযোগ পাই সব জেলাতে ভালো মানের হসপিটাল আমরা করব এবং ওই জেলার মানুষের চাহিদার আলোকে সেখানে হসপিটালের বেড সংখ্যা বাড়বে, ডাক্তার সেখানে বাড়বে, উপকরণ সেখানে বাড়বে এবং যাতে করে মানুষের এই চিকিৎসা সেবাটা দৌড়গোড়ায় পৌঁছানো আস্থা মানুষ পায়, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করার জন্য চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা ক্লিয়ার প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে এই যে 20 তারিখ সম্ভবত মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে গেছে, সেখানে দেখা গেছে 4টি আসনে যারা আপনারা 30টি আসন এনসিপিকে ছেড়েছেন, সেখান থেকে 4টি আসনে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি জামায়াতের প্রার্থীরা, এবং তারা বলা হচ্ছে সমর্থকরা তাদেরকে ঘিরে রেখেছেন, সেই জন্য তারা পারেনি, নাকি ইচ্ছে করে করেনি, কিংবা জামায়াতের মধ্যে সেই আনুগত্যর বিষয়টা কমে আসছে, দল যত বড় হয় আমরা দেখেছি বিদ্রোহী প্রার্থী হয়। আপনারাও কি সে পথে হাঁটছেন কিনা? দেখুন, এই ঘটনাকে ব্যতিক্রম বলতে হবে। জামাত ইসলামী তো 5ই আগস্টের পরবর্তী সময়ে বলা যায় সব আসনে কিন্তু কাজ করেছে। আমি একটা আসনে ফাটতেছিলাম, কিন্তু আমি সেটা জোটকে ছেড়ে দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আসলে যারা ময়দানে কাজ করে তারা একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে যায়, তিনি অনেক পরিশ্রম করেন। এই সংখ্যাটা খুব বেশি না। ইতিমধ্যে কিছু জায়গায় আমরা সংবাদ সম্মেলনকে বলে দিচ্ছি এখানে আমরা প্রার্থী থাকবে না, সম্ভবত 2 থেকে 3 জায়গাতে। আশা করি এটাও আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। জামাত ইসলামী যে নির্দেশনা, এটিকে সবাইকে মানতে হয় এবং সেটা আমরা মেনেই আমরা এই সংগঠনটা আমরা সেখানে করেছি। কিছু ব্যতিক্রমী ঘটনা আর তো কোথাও নাই। দেখুন, আমরা বিএনপি দেখি সম্ভবত 91 পর্যন্ত তাদের বিদ্রোহী প্রার্থী আছে। এই 3-4 বিএনপি তো অনেক জায়গাতে বড় দল, তারা তো বলে যে তাদের অনেক না, বিদ্রোহী বড় প্রার্থী দল হলে তো থাকতেই পারে। তাদের আরো ভালো শৃঙ্খলা লাগবে। মানে শৃঙ্খলাবিহীন কেউ বড় দল হতে পারে, বড়ত্বের হলো আপনাকে একটা ডিসিপ্লিন আপনাকে আসতে হবে। জামাত ইসলামী আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি অসুবিধা হবে, ভোটের মোটে প্রভাব পড়বে। বিএনপিও এখন এক্সাম্পল দিতে পারে কিনা জামায়াতকে? আপনারা তো রেজিমেন্টেড যে একটা দল বলা হয়, সেখানেও তো বিদ্রোহীরা আছে। একজন আমরা মানুষের সংগঠন, তো এটা তো কোনো ফেরেশতাদের সংগঠন না। মানুষ অনেকে নানা ধরনের মত থাকতে পারে, কিন্তু
দিন শেষে জামাত ইসলামীটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের সংগঠনের সিদ্ধান্তের বাইরে একজন নেতাও তার বাইরে যাওয়ার সুযোগ নাই। হয়তো দু একদিনের মধ্যে জিনিসটা সমাধান হয়ে আশা করি যে আমাদের সমঝোতা তার ভিত্তিতে ইলেকশন সেখানে হয়ে যাবে।